সাইফ আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করেছে এবং সেই র্যাঙ্কটা হচ্ছে 4th। 250-ওর উপর যদি আমরা পাই তাহলে মোটামুটি নিশ্চিত যে আমি মোটামুটি চান্স পাওয়াটা নিশ্চিত। প্রায় আই গেস 350 থেকে 360-এর মতো আমার মার্ক ছিল, বা 60+ হতে পারে। বাট আমার ফ্যামিলি আমাকে এরকম কখনো প্রেশার দেয়নি। আমি যা বলছি ওরা মোটামুটি আমার সাথে সায় দিছে বা আমাকে সবসময় তারা সাপোর্ট করে আসছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমি মাসুদ জাভেদ জিমি, বুয়েটে পড়াশোনা করেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2006 সালের ব্যাচ, এবং বাংলাদেশের এডুকেশন সেক্টরে কাজ করছি বিগত প্রায় 15-16 বছর ধরে। আজকে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে আমার বুয়েটেরই ছোট ভাই, খুবই ব্রাইট এবং ব্রিলিয়েন্ট একজন মাইন্ড, এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট সাইফ আল শাহাদ। সে এখন সিএসসিতে পড়াশোনা করছে। সাইফ, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ভাইয়া আমাকে স্বাগত জানানোর জন্য। নাইস নাইস। তাহলে তোমার বুয়েট জীবনের গল্প শুনবো আমরা, তোমার এইচএসসি লাইফের গল্পটাও শুনবো, বাট তার আগে একটু ছোট্ট করে জেনে নিতে চাই স্কুলে কোথায় পড়াশোনা করেছিলে? আমি স্কুলে পড়াশোনা করছি একটা মফস্বল স্কুলে, সোনারগাঁও ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজে, যেটা কিনা সোনারগাঁও অবস্থিত, এবং সোনারগাঁয়ের নারায়ণগঞ্জে যেটা আছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত আর কি স্কুলটা। আচ্ছা, তাহলে বেশ তো মফস্বল শহরেই থেকে এসএসসিটা তুমি পাশ করেছো। ঢাকা শহরের প্রথাগত নাম করা কোনো স্কুলে পড়ার সৌভাগ্যটা হয়নি। তাহলে কি করে আসলে এই অ্যাডমিশন টেস্টের সময় এত ভালো পারফর্ম তুমি করতে পারলে? সো যদি বলতে হয়, হ্যাঁ, যে আমি মফস্বল থেকেই মোটামুটি এসএসসি পাস করছি, এবং তারপর আমি কলেজে ঢাকা শহরে আমি কলেজ চলে আসছি, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। সো আমার এইচএসসি পাসের ব্যাপারে বা এডমিশনে ভালো রেজাল্ট করার ব্যাপারে আমার কলেজের হিউজ পরিমাণে একটা ভূমিকা আছে। কারণ আমার কলেজে মোটামুটি যারা ছিল তারা সবাই মোটামুটি ব্রিলিয়েন্ট ছিল, এবং তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আমার কলেজের টিচার যারা ছিল তাদের থেকে, এবং কলেজের যে ব্যবস্থা ছিল মোটামুটি আপনি যেহেতু জানেন, আপনি হয়তো জানবেন যে নটরডেম কলেজে কুইজের যে ব্যবস্থা আছে ওইটা খুব ভালো একটা জিনিস, যে আমাদের প্রতি সপ্তাহে প্রায় 2টা করে কুইজ হয়, এবং কুইজের প্রশ্ন বেশ টাফ হয়। সো ওইটার ব্যাপারে যদি আমি বলতে চাই যে ওইটা আমার হিউজ হেল্প করছে আমার কলেজ, যে আমার বর্তমানে যে পজিশনে আমি বর্তমানে আসি, সো এই ব্যাপারে আসার জন্য আমার কলেজ হিউজ পরিমাণে একটা হেল্প করছে আমাকে। মানে সবার সাথে ফাইট করে কুইজে একটা ভালো মার্কস অ্যাচিভ করতে হবে, বা একটা কঠিন প্রশ্ন ফেস করে আসছো কিন্তু তোমরা সেই একদম কলেজ জীবনের শুরু থেকেই, তাই না? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের যখন কলেজ লাইফের ফিজিক্স কুইজ যেটা আছে, আমার স্টিল মনে আছে যে ফিজিক্স কুইজের প্রশ্ন আমি বড় ভাই থেকে শুনছি প্রচুর পরিমাণ হার্ড হয়। সো আমি প্রায় ওই দিন ফার্স্ট ফিজিক্স কুইজ ছিল আমাদের, তো আমি ওই দিন প্রায় রাতের প্রচুর পরিমাণ যে অধ্যায়টা ছিল, একটা টপিক অধ্যায় ছিল আমাদের, একটা অধ্যায়ের উপর ফিজিক্স কুইজে সাধারণত। সো অধ্যায়তে আমি ভালো মতো করছি, মোটামুটি যত রকম প্রশ্ন সবই সলভ করছি আমি। বাট যখন আমি কুইজ দিতে বসলাম, আমাদের কুইজে টাইম কম থাকে, এবং প্রশ্ন মোটামুটি 10টা নৈমিত্তিক থাকে এবং একটা সিকিউ থাকে। সো আমি ওই সময়ের মধ্যে আমি প্রায় যদি বলতে চাই যে আমার পুরা অবস্থা টাইট হয়ে গেছে আমার প্রশ্নের উত্তর দিতে, এরকম হার্ড কোশ্চেন ছিল। সো আমি কোনো মতে আমি এত পড়ে গেছি, আমি কনফিডেন্স ছিলাম যে মোটামুটি ভালো করবো। বাট ফার্স্ট কুইজ দেওয়ার পর আমার অবস্থা মানে পুরোপুরি ভেলদোষ হয়ে গেছিলো, যে আমি কী পড়লাম এতদিন, কিছুই তো পারতেছি না, বা পরীক্ষার কনফিডেন্স একদম খুঁজে পাচ্ছ না? না, মোটেও না। কনফিডেন্স মানে আমি যা পড়ছি, এবং অবশ্যই যা দিছে তা বইয়ের থেকেই দিছে, বাট যে লেভেলের যে আমার যাওয়া দরকার ছিল এটা অ্যান্সার করার জন্য, ওই লেভেলে আমি তখনও যাইনি। আমার কনসেপ্ট ততটাও ক্লিয়ার হয়নি ধীরে ধীরে ওই পর্যন্ত আর কি ওই সময়। সো প্রথম কুইজ দেওয়ার অভিজ্ঞতা, মানে ফিজিক্স কুইজ দেওয়ার অভিজ্ঞতা খুবই বাজে ছিল, যে আমি প্রশ্ন অ্যান্সারই করতে পারি না ঠিক মতো। সো অবশ্যই আমি বলবো যে মানে আশেপাশের যারা আছে তাদের অবস্থা প্রায় প্রত্যেকেই প্রায় অনেকে আছে যারা ভালো করতো। সো অবশ্যই একটা টার্গেট ছিল যে আশেপাশে ফিজিক্স কুইজ আছে বা আমাদের কুইজ আছে আশেপাশের যারা নিয়ে আমাদের বন্ধু বান্ধব আছে, তাদের থেকে অবশ্যই একটা ভালো মার্ক আগে গেইন করতে হবে, বা তাদের সাথে কিছু একটা এরকম ছিল যে কুইজে ভালো করতে হবে। নাইস নাইস। সো কলেজটা একটা অনেক বড় ইন্সপিরেশনের জায়গা তোমার কাছে ছিল। আমার ক্ষেত্রে এই জার্নির গল্পটা আবার একটু ভিন্ন। আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুল থেকে বের হয়ে সেই কলেজেই পড়েছিলাম। সো আমার স্কুল কলেজ দুটোই চিটাং শহরে ছিল, কিন্তু অ্যাডমিশন টেস্টের আগে যেই 3 মাস সময় পেতাম আর কি, ওই 3 মাস সময় আমি খুব হাড্ডাহাড্ডি পড়াশোনা করেছি, এবং যেটা করে আমি একটা মাঝারি মানের রেজাল্ট করতে পেরেছি। অবভিয়াসলি তোমার মতো একদম টপ করতে পারি নাই। সো আমাকে একটু এই জিনিসটা বলো যে তোমার ফ্যামিলির কেউ কি তোমাকে ইন্সপায়ার করেছিল বুয়েটে পড়াশোনার জন্য, নাকি তুমি নিজেই আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী হয়ে উঠেছিলে?
না, আমার ফ্যামিলি থেকে সত্যি বলতে তেমনভাবে ইন্সপায়ার করে নাই যে তোকে ইঞ্জিনিয়ার হতে হবে বা এটা হতে হবে। বাট আমি নিজে থেকে ইন্সপায়ার হয়েছিলাম যে আমার ইঞ্জিনিয়ার হইতে হবে। তো অবশ্যই আমি আমার ডিসিশন যখন আমি ফ্যামিলিকে জানাইছি, তো অবশ্যই তারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করছে যে না, তোর যেটা ভালো লাগে তুই সেটাই পড়তে চাস, বা তুই যেটা পড়তে চাস তুই সেটাই পড়বি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো সবসময় পাশে আছি, যে কোনো দরকারে হোক আমরা তোর সাথে থাকবো। বা এরকমভাবে অনেকের ফ্যামিলি আছে যারা অনেকে প্রেশার করে যে তো না তোকে এইটা হইতে হবে, ডাক্তার হইতে হবে বা এইটা হইতে হবে। বাট আমার ফ্যামিলি আমাকে এরকম কখনো প্রেশার দেয়নি। আমি যা বলছি ওরা মোটামুটি আমার সাথে সায় দিছে, বা আমাকে সবসময় তারা সাপোর্ট করে আসছে। আলহামদুলিল্লাহ, সো কাইন্ড অফ দেম। হ্যাঁ, মানে অবশ্যই। এটা অবশ্যই অনেক বড় একটা ব্লেসিং। আমি সারা জীবন শুনে আসছি আমাকে ডাক্তারি পড়তে হবে। সো ওই জায়গা থেকে আমার বুয়েটে চান্স পাওয়াটাও একটা মানে কাইন্ড অফ মিরাকেলের মতোই ব্যাপার ছিল। আমি 17টা পাবলিক ভার্সিটির ফর্ম তুলেছিলাম এবং মেডিকেলের ফর্মটা আমি তুলি নাই। মানে আই ওয়াজ ভেরি ব্যাড ইন বায়োলজি ভাই। তোমার বায়োলজির প্রিপারেশন কিরকম ছিল? আমার বায়োলজির প্রিপারেশন অবশ্যই ভালো ছিল না, এবং বায়োলজির প্রিপারেশন ভালো ছিল না। এটা আমার বায়োলজি তেমন মানে অবশ্যই বায়োলজি একটা ভালো সাবজেক্ট, বাট আমার তেমন একটা ভালো লাগতো না বায়োলজি, বা পড়লে আমার বেশি বেশি দিন মনে থাকতো না। সো খুব স্ট্রাগল করতাম। হ্যাঁ, আমার এটা মনে আছে যে আমি বায়োলজি পড়ার ক্ষেত্রে খুবই স্ট্রাগল করতাম। হ্যাঁ, আমারও সেম ভাই। ওকে, দ্যাটস ওয়াই উই আর বুয়েটিয়ান, রাইট? ইয়েস, কাইন্ড অফ। আচ্ছা, এখন একটু এইটা বলো যে অ্যাডমিশন টেস্টের সময়টায় বা এইচএসসির সময়টায় হ্যাঁ। স্টুডেন্টরা কিছু বেসিক ভুল করে ফেলে, যেই ভুলগুলোর কারণে ওরা দেখা যায় যে ওই অ্যাডমিশন টেস্টেও ভালো কোনো জায়গায় চান্স পাচ্ছে না, আবার হয়তো বা বোর্ড পরীক্ষাতেও আশানুরূপ রেজাল্ট করতে পারছে না, বা দুইটা জিনিস তো আসলে একটা আরেকটার প্রপোর্শনাল বা প্যারালালি বলা হ্যাঁ, যায়। কারণ একটা ভালো করলে আর একটা ভালো হওয়ার চান্স অবশ্যই থাকে। হুম। সো তারা যে বেসিক মানে ভুল যেগুলো করে, যদি অ্যাডমিশনের কথা চিন্তা করি, অ্যাডমিশন আর এইচএসসি মানে কিছুটা পার্থক্য আছে মাইন্ড গেমের ক্ষেত্রে। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কম সময়ে বেশি প্রশ্ন অ্যান্সার করতে হয়, এবং অ্যাডমিশনের টেস্টের ক্ষেত্রে এইচএসসির ক্ষেত্রে আমাদের অপশন থাকে যে এটা দেওয়া যেতে পারে, এটা তুমি বাদ দিয়ে এটা দিতে পারো, 11টা থেকে 7টা দিতে পারো, এই টাইপের জিনিস। বাট অ্যাডমিশনের কিন্তু এরকম কোনো থাকে না। সো আমরা যখনই কোনো একটা হার্ড জিনিস মানে অ্যাপ্রোচ করি বা দেখি, যে আগে কখনো দেখিনি, তো অনেকে আছে যে আমরা এক্সাম হলে কিছুটা হয়ে যাই, যে কী করবো মানে বুঝতে পারি না, বা কীভাবে অ্যাপ্রোচ করা দরকার, বা আমরা কিছুটা টেন্সড হয়ে যাই, সেটা কিনা পরবর্তীতে মানে এডমিশনের জন্য অনেক হিউজ একটা ফ্যাক্টর। যদি পরীক্ষার হলে টেন্সড হয়ে যায় তাহলে ওইটা অবশ্যই ভালো করা যায় না। আর আরেকটা যেটা বড় আমার মনে হয় যে আমরা অনেকেই এক্সাম দেই না, বা আমরা জাস্ট পড়ি, যেটা ওইটা আমাদের এডমিশনের সময় অনেক থেকে আমরা এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকে। সো আমরা এক্সাম ঠিক মতো দিই না, বা এক্সাম দেওয়ার পর যে আমাদের যে ভুলগুলো হয় ওগুলোর উপর আমরা ওয়ার্ক করি না, যে আমরা এটা ঠিক করা দরকার, যে আমার এসব ভুলগুলো হয়েছে, সো আমি এটার উপর কিছুটা সময় বেশি দিব, আমার এগুলো যে ভুলগুলো হয়েছে ওগুলো আমি ঠিক করবো। সো এটার কারণে অনেক সময় মানে এডমিশনের জন্য অনেক পিছিয়ে যায়, বা ঠিক মতো এডমিশন যে আসানোর ফল যেটা আছে ওইটা এডমিশনের সময় সে লাভ করতে পারে না। নাইস নাইস। তাহলে প্রথাগত এই ভুলগুলো করা যাবে না, সাইফ যে কথাটা বলছিল, এবং সেই সাথে এক্সাম দেওয়ার গুরুত্ব আসলে অপরিসীম। সেইটা একাডেমিক লাইফে হোক কিংবা আমাদের অ্যাডমিশন টেস্টের সময়ও হোক, রেগুলার এক্সামটা দিতে হবে, যাতে এক্সাম দিয়ে আমাদের প্রিপারেশনটাকে আমরা একটু ঝালাই করে নিতে পারি, যাচাই করে দেখতে পারি যে নির্দিষ্ট সময়ের ভিতরে কয়টা পরিচিত ম্যাথ এবং সেই সাথে কয়টা অপরিচিত ম্যাথও আমরা করতে পারছি। সো এই জার্নিটা সবারই করা উচিত। এক্সাম দেওয়াটা আমার কাছে মনে হয় একটা জার্নির মতো, তাই না? হ্যাঁ, এক্সাম দিলে অভিজ্ঞতা অবশ্যই বাড়ে, কাইন্ড অফ জার্নির মধ্যে যেরকম হয় এক্সামের মধ্যে, যে কোনো জার্নির মধ্যে অভিজ্ঞতা বাড়ে। সো এক্সাম দিলে অবশ্যই অভিজ্ঞতা লাভ করবে যে ভবিষ্যতে আমি কীভাবে এক্সাম দিব। আমাদের মেইন যে এক্সামটা সেটার জন্য মূলত নিজেকে প্রিপেয়ার করে রাখা, যত এক্সাম দেওয়া যাবে তত মূলত নিজেকে প্রিপেয়ার করতে পারবো যে মেইন জিনিসটার জন্য বা মেইন এক্সামের জন্য। এটা অবশ্যই অনেক হেল্পফুল একটা জিনিস, এবং এটার সাথে আপনার সাথে অবশ্যই আমি একমত যে কাইন্ড অফ এটা অবশ্যই হেল্প করবে আমাদের, এবং আমাদের প্রচুর পরিমাণ এক্সাম দেওয়ার দরকার, এডমিশন লাইফে হোক বা এইচএসসি বা এইচএসসির আগের লাইফে হোক। সেরা। আচ্ছা, এরপর একটু ডিপার্টমেন্টের কথায় চলে আসি, সিএসসি। তো সিএসসি পড়ার ইচ্ছাটা আসলে কখন থেকে? এটা কি তুমি স্কুল জীবন থেকেই জানতা? আইসিটি পড়তে গিয়ে কি তোমার সিএসসির সাথে ভালোবাসা হয়ে গেছে, নাকি কলেজ জীবনে এসে ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডের তোড়ে সেই সময় সিএসসির সাথে প্রেমটা হয়েছে, নাকি রেজাল্টের পরেই তুমি জানলা যে আসলে তুমি সিএসসি পড়বা? কখন? সত্যি বলতে যখন আমি বুয়েটের সাবজেক্ট চয়েস দিতে গেছি, প্রিলির পর সাধারণত সাবজেক্ট চয়েসটা হয়। সো প্রিলির পর যখন আমার নাম আসলো, তখন আমি সাবজেক্ট চয়েস যখন দিতে গেছি, তখন আমি প্রায় কিছু পরিমাণ সময় এটা নিয়ে গবেষণা করছি যে কোন সাবজেক্ট ভালো হয় বা কোন সাবজেক্টের ফিল্ড কীরকম। সো আমার যেহেতু মানে বাইরের দেশে যাওয়ার ইচ্ছে ছিল, সো আমি ওইটার মধ্যে সিএসসিকে প্রাধান্য দিচ্ছি, যে আমি যদি সিএসসি মোটামুটি ভালো র্যাঙ্ক করি তাহলে সিএসসি আসবে, এবং সিএসসি পড়ার পর কাইন্ড অফ বাইরে চলে যাব।
সো আমাদের মানে কলেজ স্কুল থেকেও ছিল না, স্কুল থেকে আইসিটি পড়ার পরও সিএসসি নিয়ে প্যাশন জাগে না কলেজ থেকে। মোটামুটি আমার ধারণা ছিল যে আমাদের সবগুলো সাবজেক্ট নিয়ে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমি পড়তে চাইছিলাম, তো আমার ট্রিপলি সিএসসি বা আরও যেসব সাবজেক্টগুলো আছে ওগুলো নিয়ে আমার ধারণা ছিল। বাট তারপর যখনই আমি দেখলাম যে আমাদের কোনটা সুবিধা হয় আমার জন্য, সো যেহেতু আমার ইচ্ছা ছিল এটা, সো এই কারণে আমি যখনই সাবজেক্ট চয়েস দিতে গেছি তখন আমি ওইটা সম্পর্কে ধারণা নিয়ে আরও ভালোভাবে ধারণা নিয়ে তারপর আমি সাবজেক্ট চয়েস সিএসসি সবার আগে দিছি আর কি। নাইস নাইস। তাহলে সাইফের ভাষায় যেটা হচ্ছে মোটামুটি ভালো র্যাঙ্ক, সাইফ আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করেছে এবং সেই র্যাঙ্কটা হচ্ছে 4th। সো 2টা কোয়েশ্চেন এবার আমার তোমার কাছে থাকবে সাইফ। হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে, ধরো আমি অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে চাই, আমি বুয়েট অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে চাই, অথবা আমি ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে চাই, যেটা অবভিয়াসলি তুমি পেয়েছিলে বলেই আমার বিশ্বাস, বা আমি কুয়েটেও চান্স পাইতে চাই। যদি আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং টার্গেটেড স্টুডেন্ট বা যে কোনো বায়োলজি হেটার স্টুডেন্টদের কথা বলি, তাহলে মোটামুটি বুয়েট কুয়েট ঢাকা ভার্সিটি এইটুকুই তো থাকে। যদিও ঢাকা ভার্সিটিতে বায়োলজি আছে, আমি ঢাকা ভার্সিটিতে বায়োলজি দাগাই নাই, ইংলিশ দাগিয়েছিলাম। এটা অপশনাল আছে, সেই সুযোগটা কাজে লাগিয়েছিলাম। তো আমার কথা হচ্ছে যে মানে চান্স পাওয়ার জন্য আমার কি আসলে একদম, ধরো বুয়েটে এখন রিটেন পরীক্ষা হচ্ছে কততে, 400-তে 40টা প্রশ্ন থাকে, 40টা প্রশ্ন, তো আমার কি 400-তে 400ই অ্যান্সার করে আসতে হবে চান্স পাওয়ার জন্য? না, মোটেও না, এটা একদম ভুল ধারণা। 400-তে 400 মোটা চান্স পাওয়ার জন্য অবশ্যই 400-তে 400 অ্যান্সার করার দরকার নেই, এবং টপ 10 থাকার জন্য 400-তে 400 অ্যান্সার করার দরকার নেই, যেটা আমি মনে করি। বাট যদি আমি চান্স পাওয়ার ব্যাপারে আসি, তো আই গেস মানে পার ইয়ার ওয়াইজ ভেরি করে, যে এটা প্রত্যেক ইয়ার ওয়াইজ কাটমার্ক ভেরি করে, এবং বুয়েট অবশ্যই কাটমার্ক পাবলিশ করে না, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। প্রশ্ন হার্ড হলে একটু কমে যায়, এবং প্রশ্ন যদি একটু সহজ হয় তাহলে বাইরে আছে, এরকম আর কি। এবং বুয়েট তো অবশ্যই কখনো তাদের কাটমার্ক করে না, রিভিল পাবলিশ করে না। বাট লোকমুখে যেটা শোনা যায়, আমি যেটা শুনে আসতেছি প্রায় 3-4 বছর ধরে, বা এখনো যেটা জানি, যদি 40টা থেকে মানে 25টা কারেক্ট, অবশ্যই মানে আমি 25টা দিয়েছিলাম বা 25টা প্লাস দিয়েছিলাম, বাট আমি কারেক্ট করে আসতে পারলাম না, বা আমার একুরেসি যে রেটটা সেটা অবশ্যই ভালো না। সো যদি 25টা প্লাস কারেক্ট করে আসি তাহলে আশা করি মোটামুটি যে আমাদের চান্স মোটামুটি নিশ্চিত। যদি ওটা ভেরি করতে পারে, কম বেশি হইতে পারে, বাট 250-এর উপর যদি আমরা পাই তাহলে মোটামুটি নিশ্চিত যে আমি মোটামুটি চান্স পাওয়াটা নিশ্চিত, অবশ্যই চান্স পাওয়াটা নিশ্চিত। এবং অবশ্যই যেটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে না আমি 400-তে 400 পেতেই হবে, এরকম আমি মনে করি। আমাদের সময় এটা জোকস প্রচলিত ছিল, আমাদের সময় বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষা 600 মার্কসে হইতো। হ্যাঁ, এটা আমি জানি, 600 মার্কস করোনার আগের কালে ছিল। সেটা হচ্ছে যে তুমি যদি 600 মার্কসই অ্যান্সার করে আসো, তাহলে যাওয়ার সময় ক্যাম্পাসটা শেষবারের মতো ঘুরে দেখে যেও। হ্যাঁ, ওইটা আমাদের বড় ভাইরা বলছে, যারা 40টা থেকে 40টা অ্যান্সার করছো তারা শেষবারের মতো ক্যাম্পাসটা ঘুরে দেখা যাও, কারণ তুমি পরবর্তীতে আর আসতেই পারবা না। এবং এটা প্রিলির সময় বলছিল যে যদি তুমি 95টা প্লাস অ্যান্সার করে আসো তাহলে তুমি শেষবারের মতো ক্যাম্পাসটা ঘুরে দেখা যাও, তুমি আর আসতে পারবা না। আচ্ছা, এটা তো গেল হচ্ছে চান্স পাওয়ার কথা। এবার জানতে চাই যে মানে তোমার পরীক্ষাটা কীরকম ভাবে হয়েছিল, বা তুমি তো বুয়েটে টপ একদম 5-এর ভিতরে আছো, 4th হয়েছিলে, সো তুমি আসলে কি পরিমাণ অ্যান্সার করেছিলে, বা তোমার কি মনে হয় তোমার অ্যাকুরেসি রেট আসলে কীরকম ছিল? সো আমি 37টা অ্যান্সার করেছিলাম, এবং প্রায় 1টা বা 2টার মতো পার্শিয়াল দেখাইছিলাম। পার্শিয়াল তো অবশ্যই জানা আছে যে না পারলে যতটুকু জানি অতটুকুই লিখে দিয়েছিলাম, বা যতটুকু আমি দেখতেছি একটা প্রশ্ন, এটার আমি সূত্রটা জানি যেটা হবে, তো এটা লিখে আসে মূলত পার্শিয়াল। এবং বইটা পার্শিয়ালে বেশ ভালো পরিমাণ মার্ক দেয়, তো আমি 37টার মতো অ্যান্সার করেছিলাম। এবং ওই ক্ষেত্রে আমি মনে করি আমার অ্যাকুরেসি রেট যদি আমি হিসাব করি, বা আমার যতটুকু মনে পড়তেছে এখন, প্রায় আই গেস 350 থেকে 360-এর মতো আমার মার্ক ছিল, বা 60 প্লাস হইতে পারে, বা 50 প্লাস শিওর, 60 প্লাস হইতে পারে। মানে 35-36টা ম্যাথ মোটামুটি আল্লাহর রহমতে কারেক্ট হয়েছে। হ্যাঁ, আই গেস, আমি আশা করি আর কি, বাট কম বেশি হইতে পারে কিছুটা। সো আমি বেশ আগে দিয়েছিলাম, প্রায় অনেক দিন হয়ে গেলো, 7-8 মাস হয়ে গেলো। সেরকমই হবে আশা করি, যে 350-এর কাছাকাছি, বা একটু বেশি হইতে পারে, একটু কম হইতে পারে, এরকমই আর কি আশা করি। আমি 37টা ফুল অ্যান্সার করছিলাম আমার যতটুকু মনে আছে, এবং 2টা পার্শিয়াল অ্যান্সার করছিলাম। নাইস। আর আপনি যেটা বলেন যে মানে টপ করার জন্য 400 প্লাস, আমি আগেও বলছিলাম শুরুতে যে টপ করার জন্য অবশ্যই 400টা অ্যান্সার করার কোনো দরকার হয় না। এবং আমি কয়েকজন আছে যারা নিয়ে প্রায় সবগুলো অ্যান্সার করছিল, আমার দু একটা ফ্রেন্ড, সো তাদের র্যাঙ্ক আমার কিছুটা পিছিয়ে আসছে, মানে ওদের অ্যাকুরেসি কিছুটা খারাপ ছিল হতে পারে এই কারণে। বাট অবশ্যই আমি বলবো যে 400 অ্যান্সার করার দরকার পড়ে না, অবশ্যই দরকার। ইভেন তার মানে আমরা সাইফ ভাইয়ের কথা শুনে যেটা বুঝলাম, অবশ্যই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম খুব
মডারেট কোয়েশ্চেন হচ্ছে নাকি একটু ইজি কোয়েশ্চেন হচ্ছে নাকি একটু হার্ড কোয়েশ্চেন হচ্ছে, এইটার উপর আসলে বুয়েটের কাটমার্কটা ডিপেন্ড করে। এবং সেই কাটমার্কটা সেফ জোনে আমরা ধরতে পারি না 60% মার্কস। হ্যাঁ, 60% মার্কস যদি আমরা শিওর কারেক্ট করতে পারি, ধরে রাখতে পারি যে হয়েছেই আমার উত্তর সঠিক হয়েছে, তাহলে আমরা আশা করতে পারি যে কোনো পাবলিক ভার্সিটিতেই আমরা বোধহয় একটা ভালো জায়গায় চান্স পেয়ে যাব। হ্যাঁ, এটা বলা যেতে পারে। নাইস নাইস। একটু এইটা জানতে চাই, সেটা হচ্ছে যে বুয়েটে খুব অল্প দিনই হয়েছে, মাত্র 6 মাস। হ্যাঁ, অবশ্যই মাত্র 6 মাস হয়েছে। এই 6 মাস জীবনে বুয়েট লাইফটাকে কতটা ভালো লেগেছে বা কতটা এনজয় করেছো? সো আমি যদি বলতে চাই, মানে ভার্সিটি লাইফ নিয়ে অনেকে জানেন অলরেডি, ভার্সিটিতে পড়াশোনা করানো, এই ভার্সিটি উঠানে অনেকটা ধারণা থাকে যে ভার্সিটি মানেই চিল, এখানে খুব চিল করার জায়গা। বাট তুমি যদি মানে সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো এবং ইঞ্জিনিয়ারিং যে কোনো ভার্সিটি, নট বুয়েট, সিকিউএস, রুয়েট, চুয়েট, কুয়েট বা যে কোনো একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও এবং ভালো একটা সিজিপিএ মেনটেন করতে চাও, তো অবশ্যই ভার্সিটি লাইফে তুমি শুধু চিল করতে পারবো না, তোমার পড়াশোনার পাশাপাশি চিল করতে হবে। আর আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমার ভার্সিটি লাইফ কেমন ভালো লেগেছে, তো অবশ্যই আমার ভালো লাগছে, কারণ বেশ দারুণ লাগছে আমার কাছে নতুন স্বপ্নের ক্যাম্পাসে যাওয়া, তারপর অনেকের সাথে অনেক ফ্রেন্ডের সাথে কথা বলা। এখানে অবশ্যই অনেক ট্যালেন্টেড পাবলিক আছে, মানে আশেপাশে যারা আছে অবশ্যই অনেক ভালো স্টুডেন্ট, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। কেউ অনেক কোডিং নিয়ে খুব ভালো পড়ে, কেউ ম্যাথ অলিম্পিয়াড বা অনেক মানে ভার্সেটাইল জিনিসটা আর কি, জিনিসটা অনেকটা ভার্সেটাইল একটা জায়গা, ওই জায়গায় যে অনেক ট্যালেন্টেড মানুষের সাথে তুমি দেখতে পারবো। সো ওদের সাথে পরিচিত হইলাম, তারপর নতুন ক্যাম্পাস, আর বড় ভাইরা খুব ফ্রেন্ডলি ছিল আমাদের, যারা ডিরেক্ট সিনিয়র ছিল ওরা আমাদের বেশ শ্রদ্ধা মানে স্নেহশীল ছিল। সো ওদের সাথে কথাবার্তা বললাম, বাস মানে খুবই ভালো লাগছে আর কি, যে সব দিক থেকেই মোটামুটি যেরকম চাইছিলাম ওইরকমই পাওয়া গেছে আর কি জিনিসটা ভার্সিটিতে। নাইস নাইস, ভেরি নাইস। স্টুডেন্ট লাইফে মানে যদি একটু পেছনে চলে আসি আর কি, কলেজ লাইফের কথা যদি বলি, কলেজ লাইফে কি ফার্স্ট ইয়ার থেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হয়, নাকি মানে ফার্স্ট ইয়ারটা একটু গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ালেও চলে? না, আমি কথা যদি বলি, মানে যদি মোটামুটি ভালো একটা র্যাঙ্ক অ্যাডমিশনে করতে হয়, তাহলে আমাদের মনে হয় শুরু থেকেই ভালো মতো পড়াশোনা করা দরকার। আর এরকম না যে জাস্ট পড়াশোনা না করে জাস্ট গায়ে বাতাস লাগানো যায়, মানে পড়াশোনা ঠিক পড়াশোনার জায়গায় পড়াশোনা রেখে তো মোটামুটি লাইফকেও এনজয় করা যায় ফার্স্ট ইয়ার থেকে। আমি বলি যে ফার্স্ট ইয়ার থেকে আমার মনে হয় যে সিরিয়াস হওয়া উচিত আসলে যে কোনো একটা ইয়ার, কারণ কলেজ লাইফ তাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। ভার্সিটি যে কোনো একটা তার স্বপ্নের যেই জায়গা আছে ওই জায়গায় তার কলেজ লাইফ অবশ্যই নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো ভূমিকা রাখে। সো যারা নিয়ে অবশ্যই ইচ্ছুক যে আমি একটা ভালো জায়গায় যাবো, বা তো তাদের আমাদের মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকেই আমার মনে হয় যে ভালো মতো পড়াশোনা শুরু করা উচিত, এবং পড়াশোনার পাশাপাশি সে লাইফকে এনজয় করুক, ওইটাও করা যেতে পারে। ওটা তো আর বাধা নেই যে লাইফ এনজয় করা, পড়ালেখা করতেছে বলে লাইফ আমি এনজয় করতে পারবো না। আমার মনে হয় যে লাইফ এনজয় করা উচিত, বাট ফার্স্ট ইয়ার থেকে আমার সিরিয়াস হওয়া উচিত পড়ালেখা নিয়ে। এবং তোমার সাথে বাইরেই কথা হচ্ছিল যে তুমি বললে যে বেশ কিছু মানে কলেজ লাইফে বেশ কিছু ক্লাবের সাথেও তোমার সম্পৃক্ততা ছিল। হ্যাঁ, সো পড়াশোনাও করেছো, ক্লাবের সাথেও কাজ করেছো, মানে ইউ আর অলরাউন্ডার। হ্যাঁ, বলা যেতে পারে। বাট যদিও ক্লাবে খুব বেশি হয় নাই, খুব বেশি হয়নি, বাট মোটামুটি হয়েছিলাম যতটুকু আমার হয়েছিল আর কি, যে নিজের পড়াশোনাটা ব্যালেন্স করে যদ্দূর সময় দিতে পেরেছো আর কি। আচ্ছা, ধরো কোনো একজন ফাঁকিবাজ স্টুডেন্ট আজকের এই ভিডিওটা দেখছে, আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট, যে কলেজের 1-1.5 বছর তেমন একটা পড়াশোনা করে নাই, এই টেস্ট পরীক্ষা হয়ে গেল বলে বা টেস্ট পরীক্ষা সামনে হবে, আচ্ছা, এই সময় তার করণীয় কি? সে কিভাবে আসলে ওই গ্যাপটাকে কভার করতে পারবে, বা সে কিভাবে আসলে অ্যাডমিশনের জন্য মানে ফার্স্টে এইচএসসি এবং এরপরে অ্যাডমিশন, এই জার্নিটুকুর জন্য সে আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারবে? আচ্ছা, তো ও যদি এরকম বিবেচনা করে যে অলরেডি আমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো এইচএসসির জন্য আমাদের মাত্র আর 2 মাস থেকে 3 মাসের মতো বাকি আছে, আর তারপর এইচএসসির পর অ্যাডমিশনের জন্য 5 থেকে 6 মাস। তো ওভারঅল তার হাতে প্রায় সময় আছে 8 মাসের মতো যদি আমরা বিবেচনা করি। সো যদি সে অলরেডি যেরকম আপনি বললেন যে যদি কিছুটা গ্যাপ পড়ে যায়, তাহলে তার আই গেস আমি মনে করি যে এইচএসসির জন্য মোটামুটি থিওরি যদি ক্লিয়ার থাকে, অ্যাডমিশনের লেভেলে যদি নাও থাকে, তারপর আমার মনে হয় যে তার যেসব পূর্ববর্তী যে ইয়াগুলো আছে, এইচএসসির যে বছরগুলো আছে ওই বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে এবং ওইগুলো সলভ করা উচিত, কারণ যেহেতু তার হাতে বেশি সময় নেই। তো ওইটা সলভ করলে মোটামুটি এইচএসসিতে একটা ভালো মার্ক আশা করি বা গ্রেড পাওয়া যেতে পারে। তারপর এইচএসসির পর যেহেতু সে অলরেডি করে আসছে
গ্যাপ দিয়ে আসছে। তো এখন তার কাছে পরিশ্রম করার উপায় নেই, এবং তার যে থিওরিগুলো আছে, যে কোনো থিওরি, যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেহেতু আমাদের সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, তো এটা বেশি দরকার হয় অ্যাডমিশনের জন্য। তো এই সাবজেক্টগুলোর থিওরি আমার অবশ্যই মাস্ট ক্লিয়ার করতে হবে তার যত দ্রুত সম্ভব, এবং যেহেতু তার প্র্যাকটিসও করতে হবে। কারণ আগে যদি সে থিওরি ক্লিয়ার করে রাখতো, তাইলে সে অ্যাডমিশনের জন্য এসে জাস্ট থিওরিটা একটু দেখতো আর প্র্যাকটিস করতো প্রচুর, এটা হইতো মানে অ্যাডমিশনের জন্য তার কাজকর্ম। বাট যেহেতু সে অলরেডি গ্যাপ দিয়ে আসছে 1 বছর বা 1.5 বছর, তো এখন তার একসাথে থিওরিও ক্লিয়ার করতে হবে, একসাথে প্র্যাকটিসও করতে হবে। তার মানে তার দ্বিগুণ কাজ করতে হবে, দ্বিগুণ পরিশ্রম করতে হবে, কারণ সময় বেশি এখানে দিতে হবে, যেহেতু অলরেডি সে সময় নষ্ট করে আসছে, এবং অবশ্যই তার থিওরি এবং প্র্যাকটিস যদি একসাথে করতে হবে। তো আই গেস যদি এইটা করতে পারে, তাইলে আই গেস আশা করি যে সে ভালো একটা তার মোটামুটি ভালো একটা জায়গায় সে যেতে পারবে। তার মানে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করলে অনেক বেশি এক্সিলারেশন গেইন করা পসিবল। হ্যাঁ, হোপসো, কারণ সে অলরেডি সে তার ব্যাক 0 ছিল, এক্সেলারেশন ছিল না তার কোনো। তো অবশ্যই এখন তার বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, নাহলে সে এক্সেলারেশন লাভ করতে পারবে না, সে পিছিয়ে যাবে, অলরেডি সে পিছিয়ে আছে। সো অবশ্যই যদি সে অন্যদের সাথে তুলনা ধরতে চায়, অন্যদের সাথে টক্কর দিতে চায়, তাহলে অবশ্যই তার বেশি ফোর্স এখন দিতে হবে, তাছাড়া উপায় নেই। নাইস ইটস বিন ভেরি নাইস টকিং উইথ ইউ ভাইয়া। যারা জুনিয়র আছে, যারা এখন এসএসসিতে পড়ছে, স্কুলে পড়ছে বা এইচএসসিতে আছে, কলেজে আছে, তাদের উদ্দেশ্যে কোনো কথা, কোনো গাইডলাইন, কোনো দিক নির্দেশনা? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা, মানে শুরুতেই মানে আমার মনে হয় যে কোনো এসএসসি হোক বা এইচএসসি হোক, যদি একটা লাইফের একটা গোল সেট করা দরকার, যে না আমি এটা হবো, ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া থাকলে ইঞ্জিনিয়ার হওয়া, বা ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে আরও অনেক কিছু আছে। তো তোমার যেটা ভালো লাগে, তোমার শুরুতে আমার মনে হচ্ছে তোমার একটা গোল সেট করা উচিত যে আমি এটা হব। তারপর তোমার প্রায়োরিটি সেট করা উচিত যে আমার যেহেতু এটা গোল, এবং এটার ক্ষেত্রে আমার অর্জনের জন্য আমাদের কী আমার করতে হবে, সেটা আমার প্রায়োরিটি সেট করতে হবে, এবং আমার ওইটার উপর সময় বেশি দিতে হবে, যে আমি এটা করতে চাইতেছি, সো আমি এটা হবো ভবিষ্যতে, তো আমার এই জিনিসগুলো করতে হবে। সো নিজের শুরুতে একটা গোল সেট করা, কারণ গোল না থাকলে আর কি আমার মনে হয় যে কাইন্ড অফ যে কোনো জায়গায় সময় ঝরে পড়ার একটা থাকতে পারে, পসিবিলিটি থাকতে পারে। সো শুরুতে একটা গোল সেট করা যে আমি এটা হইতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা হয়তো আরও অনেক কিছু আছে, ডাক্তার হইতে চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ার, বা আরও যে কোনো কিছু হইতে চাইলে, যে কোনো পেশার শিক্ষক বা যে কোনো পেশার যেটা আছে, ওইটা হইতে চাইলে আমার আগে গোল সেট করা দরকার। তারপর গোল সেট করার পর আমার প্রায়োরিটি সেট করা, যে আমার এটা করা উচিত বা এটা করা উচিত না, এটা করলে আমার ক্ষতি হবে আর এটা করলে আমি ভালো করব। সো এটা সেট করার পর আমার মনে হয় ওইটার উপর কাজ করা উচিত, এবং অবশ্যই সে কনসিস্টেন্সি মেনটেন করা উচিত, কারণ এটা খুব ভালো একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কনসিস্টেন্সি আমি মেনটেন না করতে পারি, তাহলে আমি আমার গোল সেট করার পর আমি গোলটা আমি অ্যাচিভ করতে পারবো না। আমি মনে করি এটা তাদের উপর আমি পরামর্শ দিব। আর যেহেতু পড়াশোনা করতে হবে তোমাদের, তো অবশ্যই পড়াশোনা রিলেটেড কিছু একটা হবে তোমাদের লাইফের বা গোলে। যদি অন্যরকম খেলে যেরকম খেলোয়াড় হইতে যাও, তো এটার মধ্যে তেমন নেই, বা বিকেএসপির যেটা আছে, বিকেএসপির যে বিষয়টা আছে, বাট পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনার পাশাপাশি তোমার যদি ডাক্তার হতে চাও, তাহলে বায়োলজি ভালো করে পড়তে হবে, বা ইঞ্জিনিয়ার হইতে চাইলে ম্যাথ আর ফিজিক্স, এই জিনিসটা দেখতে হবে। আর অন্য তোমার যেসব গোল আছে, গোল অনুযায়ী তুমি যদি সামনে আগাও, তাহলে মনে হয় তোমার এই গোলটা অ্যাচিভ করার জন্য সুবিধা হবে। তো তোমার একটা গোল সেট করা দরকার, তারপর প্রায়োরিটি সেট করা দরকার, এবং সেই অনুযায়ী কাজ করা দরকার। আর অবশ্যই পড়াশোনা ঠিক রাখতে হবে, যেহেতু তোমার স্টিল স্টুডেন্ট, সেভাবেই তোমাদের আগানো উচিত আমি মনে করি, বা এটা বেটার হয়, বা আমার পক্ষ থেকে তোমার জন্য এটা উপদেশ। থ্যাংক ইউ সাইফ, থ্যাংকস ফর কামিং টু আওয়ার স্টুডিও, এবং এত চমৎকার গাইডলাইন এবং মোটিভেশন দেওয়ার জন্য অনেক বেশি থ্যাংকস। আশা করছি তোমার সাথে ক্যাম্পাসে দেখা হবে। ইনশাল্লাহ ভাই, অবশ্যই দেখা হবে, এবং আমি অপেক্ষা করবো আপনার সাথে দেখা করার জন্য।